সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের ক্লাসের কার্যক্রম হিসাবে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হলো কোষ রসায়ন। কোষ রসায়ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইকবালুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো কোষ রসায়ন। আমরা কোষ রসায়ন নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে জানবো যে কোষ কি। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। আর আমরা জানবো কোষ রসায়ন কি। কোষ রসায়ন হলো কোষের মধ্যে যে বিভিন্ন বায়োকেমিক্যালস বা জৈব রাসায়নিক পদার্থ আছে তাদের সম্পর্কে বিস্তারিত জানা, তার যে বিষয় জানা হয় সেটাই হলো কোষ রসায়ন। আর কোষ রসায়নের মধ্যে বিভিন্ন আছে, জৈব রাসায়নিক পদার্থ আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, হরমোন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের কার্বোহাইড্রেট। তোমরা এই কার্বোহাইড্রেট সম্পর্কে আজকে বিস্তারিত জানবে যে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের কাজ কি, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস কি। তা আমি এক এক করে আজকে এই কার্বোহাইড্রেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা বই নিয়ে সামনে থাকো, আমি এক এক করে দেখাচ্ছি। কার্বোহাইড্রেট, প্রথম হলো কার্বোহাইড্রেট কাকে বলে। দেখো, কার্বোহাইড্রেটের সংজ্ঞা। কার্বোহাইড্রেটের সংজ্ঞা বলতে গেলে আমরা প্রথমে জানবো যে কার্বোহাইড্রেট কাকে বলে। কার্বোহাইড্রেট হলো যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগের মধ্যে যখন হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। অথবা যে সকল যৌগকে আদ্য বিশ্লেষণ করলে আমরা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ পেয়ে থাকি তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। এখন আমরা দেখব এই কার্বোহাইড্রেটের সোর্সটা কি। কার্বোহাইড্রেটের সোর্স হলো সকল শস্য জাতীয় খাদ্যের মধ্যে এই কার্বোহাইড্রেটটা থাকে। কেমন? আর এই কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ হলো কি? শক্তি উৎপন্ন করা। আমরা যে কার্বোহাইড্রেট খাই, তোমরা জানো যে আমরা যে কার্বোহাইড্রেট ভাত, রুটি, তারপরে বিভিন্ন শস্য জাতীয় খাবার খাই, তার প্রধান কাজ হলো আমাদের শক্তি উৎপন্ন করা। আর উদ্ভিদ কি করে? এই কার্বোহাইড্রেটটাই শক্তি সঞ্চয় করে রাখে, খাদ্য হিসাবে সঞ্চয় করে রাখে। আর এই কার্বোহাইড্রেটে কি হয়, আমরা যখন খাই তখন এই কার্বোহাইড্রেটটা গ্লুকোজ আকারে আমাদের রক্তের মধ্যে যায়, আর আমরা তখনই শক্তি পেয়ে থাকি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার্বোহাইড্রেটটা কাকে বলে। অ্যালডিহাইড বা কিটোন জাতীয় পদার্থ যাদের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে বলা হয়, অথবা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন বা এদের ডেরিভেটিভসকেই কার্বোহাইড্রেট বলা হয়। তারপর আমরা কার্বোহাইড্রেটের উৎস জানলাম, কার্বোহাইড্রেটের কাজ জানলাম। এখন আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস জানবো বা শ্রেণীবিভাগ জানবো। কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ দেখো, আমি এক এক করে বলতেছি। কার্বোহাইড্রেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হলো স্বাদের উপর বা মিষ্টির উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় সুগার, নন সুগার। সুগার হলো কি? যেগুলি মিষ্টি জাতীয় পদার্থ, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্বাদের উপর ভিত্তি করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর আরেকটা আছে আমাদের কি কার্বোহাইড্রেট আছে, যেমন ভাত জাতীয় পদার্থ, শর্করা জাতীয় পদার্থ, সেগুলি হইল নন সুগার। আরেকটা আছে রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে, রাসায়নিক ঘটনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার রাসায়নিক ঘটনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার চার ভাগে ভাগ করা যায়। দেখো, আমি সুন্দরভাবে বলতেছি, তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবা। এক নাম্বার হলো মনোস্যাকারাইড, দুই নাম্বার হলো ডাইস্যাকারাইড,
তোমরা লেখা দেখো, বইয়ের দিকে দেখো। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, তারপরে আছে পলিস্যাকারাইড। এটাই আমাদের ইম্পর্টেন্ট, এই ক্লাসিফিকেশনটা প্রথমটা থেকে এটাই আমাদের বিস্তারিত আমাদের জানতে হবে। কি রাসায়নিক ঘটনার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। দেখো এখানে নাম দেখলেই তোমরা বুঝতে পারবা। এক নম্বর হলো মনোস্যাকারাইড, আর তারপর হলো ডাইস্যাকারাইড, তারপরে হলো অলিগোস্যাকারাইড, তারপর হলো পলিস্যাকারাইড। এখন এক এক করে বিস্তারিত আমরা জানবো। এক নাম্বার আছে দেখো মনোস্যাকারাইড। এখন তাদের সংজ্ঞা এবং শ্রেণীবিন্যাস আমরা জানতে পারবো উদাহরণ সহকারে। মনোস্যাকারাইড কি? যাদেরকে, যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। তাহলে দেখো মনোস্যাকারাইড, মনো শব্দের অর্থ কি? এক। কিন্তু এখানে হলো যে যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আমরা কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না বা পাই না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডকে আবার কার্বনের উপর ভিত্তি করে, কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে তাদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। এক নাম্বার হলো ট্রায়োজ, ট্রায়োজ, টেট্রোজ, 3 নাম্বার হলো পেন্টোজ, তারপরে আছে হেক্সোজ। আমি এখন এদের সংজ্ঞা এবং উদাহরণ স্ট্রাকচার একটা একটা করে বলবো। ট্রায়োজ শব্দ দেখলেই তোমরা বুঝতে পারছো, ট্রাই মানে 3, 3 কার্বন বিশিষ্ট যে সমস্ত কার্বোহাইড্রেটকে বলা হয় তাদেরকে বলা হয় ট্রায়োজ। ট্রায়োজ কি? 3 কার্বন বিশিষ্ট। দেখো এখানে আছে 3 কার্বন বিশিষ্ট, 1 2 3। এই যে দেখো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হলো HOH, আর হলো CH2OH। এটা হলো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত, এটার নাম হলো গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড। আমরা কি আলোচনা করতেছি? ট্রায়োজ নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমি এই তিনটা মুছে দেই, টেট্রোজ, পেন্টোজ, এটার নাম হলো গ্লিসারেলডিহাইড। এটারই কিটোন গ্রুপ আমাদের হবে ডাইহাইড্রোক্সিএসিটোন। এই যে দেখো কিটোন গ্রুপ CH2OH, C ডাবল বন্ড O, CH2OH। এটার নাম হলো ডাইহাইড্রোক্সি এসিটোন। তাহলে এই যে দেখো এখানেও 3 কার্বন, এখানেও 3 কার্বন, এই জন্য এটার নাম হয়েছে ট্রায়োজ। এখন আমরা 4 কার্বন বিশিষ্ট দেখব। কার্বনের সংখ্যার পর আমরা দেখলাম ট্রায়োজ। এখন দেখো এই 4 কার্বন বিশিষ্টের মধ্যে আছে টেট্রোজ। টেট্রোজের উদাহরণ কি? ইরাইথ্রোজ। দেখো 4 কার্বন, 1 2 3 4, CHO, HOH, HOH, CH2OH। এই যে আমরা একটা একটা করে উদাহরণ জানতেছি। এটার নাম কি? ইরাইথ্রোজ। এই যে 4 কার্বন বিশিষ্ট আমাদের পেলাম টেট্রোজ, তার উদাহরণ হলো ইরাইথ্রোজ। তারপরে এখন আমরা যাব 5 কার্বনের উপর ভিত্তি করে, নাম হয়েছে পেন্টোজ। ট্রায়োজ, টেট্রোজ, 3 নম্বরে হলো আমাদের পেন্টোজ। পেন্টোজের মধ্যে কি আছে আমাদের? রাইবোজ। দেখো 1 2 3 4 5। এই যে দেখো CHO, HOH, তারপরে আছে HOH, HOH, CH2OH। এটার নাম কি? এটার নাম হলো রাইবোজ, রাইবোজ। তাহলে আমরা 4 কার্বন বিশিষ্ট পাইলাম, এখন 5 কার্বন বিশিষ্ট। যদি এখানে তোমাদেরকে বলা হয় ডিঅক্সিরাইবোজ, আমরা জানি ডিঅক্সি মানে কি? যখনই এখান থেকে 2 নাম্বার কার্বন থেকে যখন আমাদের অক্সিজেনটা চলে যাবে, থাকবে না, ডি মানে নাই, H দেখো CHOH, CHOH, CH2OH।
এটা দেখো 2 নাম্বার কার্বনে আমাদের অক্সিজেনটা নাই, সেই জন্য এটার নাম হয়েছে ডিঅক্সি রাইবোজ। দেখো তোমরা লেখা না বুঝলো, আমার কথা ক্লিয়ার বুঝো, তাহলে আমাদের পড়া হয়ে যাবে। আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করতেছি, আমরা পেন্টোজ গেলাম, এখন আমাদের আসবে হেক্সোজ। এই যে দেখো হেক্সোজ, তোমরা নাম শুনেছো, গ্লুকোজ, ফ্রুক্টোজ। এই যে দেখো হেক্সোজ মানে কি 4, 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট CHO HOH HOH। এই যে হেক্সোজের 3 নাম্বার কার্বনের ওয়েজটা বাম দিকে, এটা মনে রাখতে হবে, HOH CH2OH। এটার নাম কি? এটার নাম হলো গ্লুকোজ। যখনই এটাকে আমরা আবার এই কিটোন গ্রুপে নিয়ে যাব, অর্থাৎ 2 নাম্বার কার্বনটাকে আমরা কিটোন গ্রুপ হিসাবে চিহ্নিত করব, OH HOH HOH 1 2 3 3 নাম্বার কার্বনের ওএইচটা বাম দিকে, 1 2 3 4 5 6 নম্বরে CH2OH। এটার নাম কি? ফ্রুক্টোজ। তোমরা লিখে নাও। তাহলে আমি আবার 6 মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করছি, আমাদের হেক্সোজ পর্যন্ত আছে। মনোস্যাকারাইডের মধ্যে এখন আমরা আবার দেখি। দেখো এবার আমি ক্লিয়ার বলি, তোমরা বোর্ডে বা বই থেকে নিয়ে নিবে। মনোস্যাকারাইড হলো যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডকে আবার কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ। তোমরা নিশ্চয়ই আমি বোর্ডে একটু আগে লিখেছি, আমি আবার আলোচনা করছি। ট্রায়োজ মানে কি? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োজ। উদাহরণ হলো গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তারপর আছে আমরা পড়েছি টেট্রোজ। টেট্রোজ মানে কি? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। উদাহরণ হলো ইরাইথ্রোজ। তারপর আছে পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। তোমরা নিশ্চয়ই জানো পেন্টোজের মধ্যে আছে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। এখন পরীক্ষার সময় আসে ডিঅক্সি রাইবোজ কি? যখন রাইবোজের 2 নাম্বার কার্বনে যখন কোনো অক্সিজেন থাকবে না, তখন আমরা তাকে বলি ডিঅক্সি রাইবোজ। কেমন? তারপরে আছে আমাদের হেক্সোজ। হেক্সোজ মানে কি? তোমরা নিশ্চয়ই দেখেছো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। কেমন? এই হেক্সোজের উদাহরণ হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই যে দেখো গ্লুকোজের এটা হলো অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজ হলো কি? কিটোন গ্রুপ। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কি? গ্লুকোজ হলো কম মিষ্টি, যে আমরা যেটা খাবারটা খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খাই, এটা সরাসরি আমাদের রক্তের মধ্যে চলে যায়। তোমরা নিশ্চয়ই ডায়াবেটিসের কথা শুনেছো, যে ডায়াবেটিসটা কি? যে আমাদের দেহে যে এক ধরনের ইনসুলিন আছে, হরমোন ইনসুলিন আছে, সেই ইনসুলিনের কার্যকারিতার ফলে এই রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা ঠিক থাকে। কিন্তু যখনই এই ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, তখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাহলে দেখো আমাদের এই গ্লুকোজের ফাংশন বা কার্যকারিতা কত বেশি। এই গ্লুকোজটাই যখন রক্তে যায়, তখনই আমরা কি পাই? শক্তি পাই। এই শক্তির ফলে আমরা আমাদের দেহের কার্যক্ষম ক্ষমতা অর্জন করতে পারি। তাহলে দেখো এই মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজের ক্ষমতা বা কার্যকারিতা কত বেশি, উপকারিতা কত বেশি। তাহলে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর দেখো ফ্রুক্টোজের সোর্স কোথায়? তোমরা যদি বাজারে কোনো ফল খেয়ে থাকো, আম, কাঁঠাল, যখনই দেখবা যে কোনো ফলের মিষ্টি জাতীয় বা মিষ্টি লাগে, তখনই বুঝবা যে এই ফলের মধ্যে ফ্রুক্টোজের পরিমাণ বেশি। বাজারে তোমরা যে আম কিনো বা আম খাও, এই আমের মধ্যে যখনই বুঝবা যে মিষ্টি বেশি, তখনই বুঝতে হবে এই ফ্রুক্টোজের পরিমাণ বেশি। তাহলে নিশ্চয়ই মনোস্যাকারাইডের কথা বুঝতে পারছো, যে মনোস্যাকারাইড কাকে বলে। আমরা এখন 2 নম্বরে যাব, ডাইস্যাকারাইড। 2 নম্বরে আমরা আলোচনা করব ডাইস্যাকারাইড। তোমরা বই দেখে বাসায় পড়বে। আমরা এখন দেখি ডাইস্যাকারাইড কাকে বলে। ডাইস্যাকারাইডের উদাহরণ
ওকে, আমরা এখন ডাইস্যাকারাইডটা দেখি 2 নম্বরে। ডাইস্যাকারাইড, তাহলে এর আগে পড়েছি আমরা মনোস্যাকারাইড। যে সমস্ত কার্বোহাইড্রেট, আমি লিখছি না, মুখে বলছি, তোমরা নিশ্চয়ই সুন্দর মতো বই থেকে শিখে নিবে। ডাইস্যাকারাইড যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়। আবারও বলছি, যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়। যেমন দেখো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই যে দুইটা মনোস্যাকারাইড, দুইটাই আমরা এর আগে পড়েছি, দুইটা ইকুয়াল টু কি? সুক্রোজ। যেমন এই যে সুক্রোজটা আমরা পাইলাম, এটাই হইল আমাদের কি? ডাইস্যাকারাইড। তাকে যদি এই সুক্রোজকে যদি তুমি আবার দেখো আদ্য বিশ্লেষণ করি, সুক্রোজকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? এই গ্লুকোজ বা এবং গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড আমরা পাচ্ছি। সেই জন্য এটাকে বলা হয় ডাইস্যাকারাইড। ডাই শব্দের অর্থ দুই। যেমন এই যে দেখো সুক্রোজ, এটা হলো খাবার চিনি। তোমরা অনেক সময় বুঝতে পারবে যে সুক্রোজ মানে কি? খাবার চিনি। পরীক্ষার সময় আসে সুক্রোজ কাকে বলে, সুক্রোজের সংকেত কি? C12H22, এই যে C12H22 O11 প্লাস পানি কি উৎপন্ন হলো দেখো, আমি রিঅ্যাকশন আকারে দেখাই দিচ্ছি। C6H12O6 প্লাস C6H12O6, তাহলে দুইটাই স্ট্রাকচার একই রকম তোমরা দেখতে পাচ্ছ। একটা C6H12O6 গ্লুকোজ, তাহলে পার্থক্য কি? একটা হলো গ্লুকোজ হলো অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রুক্টোজ হলো কিটোন গ্রুপ। তোমাদের মধ্যে মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার দুইটাই তো C6H12O6 C6H12O6, তাহলে পার্থক্য কোথায়? স্বাদের উপর ভিত্তি করে পার্থক্য আছে, আর রাসায়নিক ঘটনার উপর ভিত্তি করে পার্থক্য আছে। রাসায়নিক ঘটনার উপর কি আছে? যে এটা হলো অ্যালডিহাইড গ্রুপ আর এটা হলো কিটোন গ্রুপ। তাহলে এই ডাইস্যাকারাইড সম্পর্কে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ডাইস্যাকারাইড কি? যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। এখন আমরা যাব, এই যে দেখো আমরা আস্তে আস্তে চলে আসছি প্রায় শেষের পর্যায়ে। আমরা এখন আসব অলিগোস্যাকারাইড। 3 নাম্বার। 3 নম্বরে আছে কি আমাদের? অলিগোস্যাকারাইড। দেখো অলিগো, আমার লেখা তোমরা না বুঝলো আমার কথা দিয়ে, অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড অর্থাৎ অলিগো শব্দের অর্থ হলো যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আমরা দুইয়ের বেশি, কখনো 3টি কখনো 4টি। যখন 3টা কোথায় পাবো? র্যাফিনোজে পাবো। এই অলিগোস্যাকার মধ্যে আছে ট্রাইস্যাকারাইড। এই দেখো আমরা ডাই পড়েছি, এখন পড়বো ট্রাইস্যাকারাইড। ট্রাই শব্দের অর্থ কি বলো? ট্রাই শব্দের অর্থ হলো 3, অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে 3টি মনোস্যাকারাইড পাওয়া যায়। কিন্তু দেখো 3টি মনোস্যাকারাইড পাওয়া যায়, 3টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় ট্রাইস্যাকারাইড। তাহলে ট্রাইস্যাকারাইড উদাহরণ কি? র্যাফিনোজ। এই দেখো র্যাফিনোজকে যদি তুমি আদ্য বিশ্লেষণ করো, তাহলে আমরা 3টি মনোস্যাকারাইড পাই। তার মধ্যে আছে কি আমাদের? র্যাফিনোজকে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। এই যে দেখো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে তোমাদেরকে যদি আসে একটা ট্রাইস্যাকারাইড উদাহরণ দাও, কি দিবা? র্যাফিনোজ। র্যাফিনোজের উদাহরণকে, র্যাফিনোজকে যদি তুমি আদ্য বিশ্লেষণ করো, তাহলে আমরা পাবো গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। এখন আমরা আসি, এটার মধ্যে আছে আবার টেট্রাস্যাকারাইড। দেখো টেট্রাস্যাকারাইড আমি লিখতেছি সুন্দর করে, তোমরা বুঝে নাও। টেট্রা শব্দের অর্থ কি? টেট্রা শব্দের অর্থ হলো 4 কার্বন বিশিষ্ট, অর্থাৎ যেখানে 4 কার্বন হবে না। টেট্রাস্যাকারাইড 4টি স্যাকারাইড, মনোস্যাকারাইড, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে 4টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে বলা হয় টেট্রাস্যাকারাইড। এর উদাহরণ হলো কি? টেট্রাস্যাকারাইড উদাহরণটা আমি একটু উপরে লিখি ক্লিয়ার করে, তাহলে বুঝতে পারবা। টেট্রাস্যাকারাইড,
স্যাকারাইড। দেখো টেট্রাস্যাকারাইড, তার উদাহরণ হইল স্টেকায়োস। স্টেকায়োস, এই স্টেকায়োসকে যদি তুমি ভাঙ্গো বা আদ্য বিশ্লেষণ করো তাহলে কি পাবা? এক অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ, এক অণু ফ্রুক্টোজ, আর কি পাবা? দুই অণু গ্যালাক্টোজ। এই যে দেখো চার অণু, দুই অণু গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ পাচ্ছি। তাহলে দেখো টেট্রাস্যাকারাইড নিয়ে আমরা আলোচনা করলাম যে যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আমরা কি চার অণু মনোস্যাকারাইড পাই, তাদেরকে বলা হয় টেট্রাস্যাকারাইড। ঠিক আছে, এখন আমাদের কি পাই? এখন স্টেকায়োজের মধ্যে থেকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি তাহলে কি পাবো? এক অণু গ্লুকোজ পাবো, এক অণু ফ্রুক্টোজ পাবো, এক অণু গ্যালাক্টোজ পাবো। ঠিক আছে, এই হলো আমাদের টেট্রাস্যাকারাইডের কথা। আমরা মনোস্যাকারাইড বললাম, ডাইস্যাকারাইড বললাম, অলিগোস্যাকারাইড বললাম। এখন 4 নম্বরে আমাদের কি আসবে? 4 নম্বরে আসবে আমাদের পলিস্যাকারাইড। 4 নম্বরে আসবে আমাদের পলিস্যাকারাইড। দেখো এটা, এই চ্যাপ্টারটা যদিও কঠিন হয়, এটা বায়োকেমিস্ট্রি কোর্স রসায়নের একটা অংশ, যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে খুবই সোজা। পলি, এই যে দেখো পলি মানে কি? পলি মানে হলো অসংখ্য। যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে বলা হয় পলিস্যাকারাইড। যেমন এই যে তোমরা ভাত খাও, রুটি খাও, যেমন এই ভাত আর রুটির মধ্যে কি আছে? পলিস্যাকারাইড আছে। তার মধ্যে আছে দুই প্রকার, একটা হলো স্টার্চ, দেখো স্টার্চ, আর একটা আছে সেলুলোজ। এরা কি অসংখ্য অসংখ্য গ্লুকোজ। যখন অসংখ্য আলফা গ্লুকোজ নিয়ে কার্বোহাইড্রেট গঠিত হয় তখন সেটাকে বলা হয় স্টার্চ, আর যখন অসংখ্য বিটা গ্লুকোজ নিয়ে তৈরি হবে তখন সেটাকে বলা হয় সেলুলোজ। তাহলে স্টার্চ কোথায় পাওয়া যায়? আমরা যে ভাত খাই এই ভাতের মধ্যে আছে সেলুলোজ। যেমন আর কোষে উদ্ভিদের যে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, তোমরা জানো যে কোষ কি দিয়া গঠিত? কোষ হলো সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। এই যে তাহলে কোষ প্রাচীরের মধ্যে কি আছে? সেলুলোজ আছে। আমরা এখন স্টার্চের গঠনটা একটু দেখব, তাহলে তোমরা বুঝতে পারবো। অনেক সময় আসে স্টার্চের গঠন কি। এই যে দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচার হইলো এরকম। এই যে দেখো কত সুন্দর করে আঁকতেছি, 1 2 3 4 5 6, এই একটা গ্লুকোজ, তারপরে আরেকটা গ্লুকোজ আঁকলাম। দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, এখানে 5 নাম্বার, এখানে 6 নাম্বার। এরকম ভাবে অসংখ্য গ্লুকোজ যখন একত্রিত হবে, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 6, দেখো H OH H OH H OH H OH, তারপরে 5 নম্বরে H, এখানে আছে CH2OH। এখানে একই রকম দেখো H OH H OH OH H H OH, কেমন? তারপরে এখানেও একই অবস্থা H OH H OH H OH H OH H CH2OH। এই যে দেখো, এই যে আমি গ্লুকোজ আঁকলাম, এখন এদেরকে আমি অসংখ্য বানাবো কিভাবে? প্রথমে তাদেরকে আমরা যুক্ত করে দিলাম। দেখো এই যে এখানে পানি চলে গেল, এখানে যুক্ত হইল। এখন আমি অসংখ্য বানাবো কিভাবে? এই যে কোনো একটার মধ্যে যখন N দিয়ে দিব তখন এটা হয়ে গেল স্টার্চ। এই যে ওএইচটা নিচে আছে সেই জন্য এটার নাম হয়েছে অসংখ্য আলফা গ্লুকোজ। এই অসংখ্য আলফা গ্লুকোজ একত্রিত হয়ে কি হয়েছে? স্টার্চ তৈরি করবে। দেখেছো স্টার্চের স্ট্রাকচার, এটা পরীক্ষার সময় আসে, অনেকেই এটা ক্লিয়ার বুঝতে পারে না
যে স্টার্চের ঘন তোমরা বই দেখে ক্লিয়ার দেখো, এই যে একটা গ্লুকোজ, এই একটা গ্লুকোজ, এই একটা গ্লুকোজ, এরকম ভাবে যখন আমি এন দিয়ে দিলাম তার মানে অসংখ্য গ্লুকোজ মিলে আমাদের স্টার্চ তৈরি হলো। এখন আমরা দেখব এই সেলুলোজটা কিভাবে তৈরি হয়। সেলুলোজ তৈরি একই রকম, তোমরা যদি গ্লুকোজটা বানাতে পারো তাহলে সেলুলোজটা বানাতে হবে এখানে বিটা গ্লুকোজ বানাতে হবে, অসংখ্য বিটা গ্লুকোজ। দেখো বিটা গ্লুকোজ কি, আমি একটা আঁকলে তুমি বুঝতে পারবা আলফার মতোই। দেখো এই যে ওয়েসটা এখন উপরে, এই পার্থক্য এইটাই, আর কোনো পার্থক্য নাই, যে 1 নং কার্বনের ওয়েসটা উপরে উঠে গেল। আমি একটা ক্লিয়ার করে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবা। HOH HOH HCH2H, দেখো এই যে বিটা গ্লুকোজ, এটা হলো বিটা, এই বিটা গ্লুকোজ, এরকম অসংখ্য বিটা গ্লুকোজ যখন একত্রিত হবে, আমি দুইটা আঁকি এন দিয়ে দেই তাহলে বাকিগুলি তোমরা বুঝতে পারবা। এখানে যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না, আমরা দুইটা দিয়েই বুঝাবো, অসংখ্য বুঝাবো। এই যে এখানে ওএইচটা OH এই যে 1 নাম্বার 2 3 4 5 6, ঠিক আছে, HOH HOH, তারপরে আছে HOH HCH2OH। এখন দেখো তাহলে আমাদের বিটা গ্লুকোজ কিভাবে হবে, এই যে 1 4 বন্ধনের মধ্যে 1 2 3 4 5 6, এই 1 4 বন্ধনের মধ্যে যখন এই পানি চলে যাবে থাকবে কে, এই অক্সিজেন। এই যে বন্ধনটা এটাকে বলা হয় গ্লাইকোসাইড। এখানে হলো 1 4 বন্ধন, বিটা গ্লুকোজে কি, বিটা গ্লুকোজের মধ্যে হলো 1 4 বন্ধন, অর্থাৎ এইটা হলো তোমার এই সেলুলোজ। তাহলে সেলুলোজের স্ট্রাকচার এখানে আমরা যখন এন দিব, এই যে দেখো অসংখ্য বুঝাইতে আমরা কি করব, এখানে এন দিয়ে দিব। আমি দুইটা দিয়ে বুঝাচ্ছি, তোমরা তিনটা দিতে পারো, চারটা দিতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ 1 4 বন্ধনে এই যে দেখছো 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বনের মধ্যে বন্ধনের ফলে কি হয়েছে, এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এখন যদি তোমাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন কি, এই যে দেখো আরেকটা শব্দ গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন। এই যে আমার মুখেও শোনো, গ্লাইকোসাইডিক বন্ধন কি, যখন 2 বা ততোধিক গ্লুকোজ একত্রিত হইয়া অন্য একটি যৌগ, বড় আকৃতির যৌগ তৈরি করে, যেই বন্ধনের মাধ্যমে যৌগটা তৈরি করে সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা একটু আগে দেখেছি স্টার্চের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়, আর কোথায় দেখা যায়, সেলুলোজের মধ্যে দেখা যায়। স্টার্চের মধ্যে কি আছে, স্টার্চের মধ্যে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন দেখেছি, অর্থাৎ 1 4 বন্ধনের মাধ্যমে তারা স্টার্চ তৈরি করলো, গ্লুকোজ, আলফা গ্লুকোজ, দ্যাট ইজ অলসো গ্লাইকোসাইডিক বন্ধন। তারপর আছে সেলুলোজের মধ্যে আছে কি, সেলুলোজের মধ্যে আছে যে দুইটা বিটা অক্সিজেনের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে বিটা কার্বোহাইড্রেট গ্লুকোজের মধ্যে বন্ধন হয়ে কি তৈরি করেছে, সেলুলোজ উৎপন্ন করেছে। এই হলো সেলুলোজ উৎপন্নের ফলে তারা কি উৎপন্ন করেছে, যে বন্ধনের মাধ্যমে সেলুলোজ উৎপন্ন করে সেটার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমার ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে কি শিখলাম, আমি একটু সামারি আলোচনা করে নেই। সামারিটা হলো আমরা শিখলাম কোষ কি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। যেই কোষে আমরা কোষের মধ্যে যে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ আছে তাদের সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করে যে পাঠের মাধ্যমে, সেই পাঠটার নাম হলো কোষ রসায়ন। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল কোষ রসায়ন। এই কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ আছে, কি কি আছে তোমাদের সিলেবাসে আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, এনজাইম আছে, নিউক্লিক অ্যাসিড আছে, কেমন। তবে আমরা এক এক করে সব শিখবো। আজকে আমাদের যেটা ছিল সেটা হলো কার্বোহাইড্রেট। তাহলে বলো কার্বোহাইড্রেট কাকে বলে। কার্বোহাইড্রেট হলো যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোন এবং যাদের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোনকেই বলা হয় কি কার্বোহাইড্রেট, কেমন। আর কার্বোহাইড্রেটের আমি এর আগে জেনেছি যে সোর্স কি। কার্বোহাইড্রেট সোর্স হলো সকল প্রকার শস্য জাতীয় খাদ্যের মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে।
আর এই কার্বোহাইড্রেট কাজ হলো আমরা উদ্ভিদ থেকে এটা সঞ্চিত হিসাবে থাকে, আর আমরা সেই সঞ্চিত খাদ্য খেয়ে আমরা কি করি, শক্তি অর্জন করি। এখন আমরা আলোচনা করি আবার কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেটকে স্বাদের উপর ভিত্তি করে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। সুগারটা কি, যাদের মিষ্টি কম তারা হইল সুগার জাতীয় অর্থাৎ মিষ্টি জাতীয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগার হলো এই যে আমাদের সেলুলোজ, তারপর আছে স্টার্চ, এগুলি হইল আমাদের নন সুগার। এখন আমরা আসি রাসায়নিক ঘটনার উপর ভিত্তি করে এদেরকে আবার চার ভাগে ভাগ করা যায়, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আমি বিস্তারিত ঘটন সহ উদাহরণ সহ পড়েছি, আমি জাস্ট এখন একটু তোমাদেরকে রিভাইজ দিচ্ছি যেন তোমরা যারা ধরতে পারো নাই তারা আবার ক্লিয়ার বুঝতে পারো। মনোস্যাকারাইড, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। তারপরে আছে ডাইস্যাকারাইড, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মনোস্যাকারাইড একক পাওয়া যায়, যেমন সুক্রোজ। তোমরা খাবার চিনির কথা শুনেছ, এটা হলো ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড, যেখানে চিনি গ্লুকোজ যাদেরকে ভাঙলে, এই চিনিকে খাবার চিনিকে ভাঙলে দুই ধরনের গ্লুকোজ, দুই ধরনের মনোস্যাকারাইড পাওয়া যায়, কি কি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। 3 নম্বরে আছে আমাদের অলিগোস্যাকারাইড, যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্য বিশ্লেষণ করলে 3টি বা 4টি মনোস্যাকারাইড পাওয়া যায়, 3টা পাওয়া গেলে ট্রাইস্যাকারাইড, 4টা পাওয়া গেলে টেট্রাস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড কি, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে 3টি পাওয়া যায়, যেমন গ্রাফিনোজ। গ্রাফিনোজকে যদি তুমি আদ্য বিশ্লেষণ করো তাহলে কি পাবা, তাহলে পাবা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, ঠিক আছে। আর তুমি যদি টেট্রাস্যাকারাইড, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে 4টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় কি, টেট্রাস্যাকারাইড। যেমন স্টেকায়োজ, স্টেকায়োজকে আদ্য বিশ্লেষণ করলে 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ পাওয়া যায়। এখন আমরা যাই অলিগোস্যাকারাইড গেল, এখন আমরা যাই পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আমাদের অসংখ্য, পলি শব্দের অর্থ কি, অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে কি আছে, অনেক আছে। তার মধ্যে আমাদের সিলেবাসে আছে 2টি, একটা হলো সেলুলোজ, একটা হলো স্টার্চ, আর একটা হলো সেলুলোজ। স্টার্চ হলো যখন যে সমস্ত কার্বোহাইড্রেট অর্থাৎ অসংখ্য আলফা গ্লুকোজ একত্রিত হইয়া কি তৈরি করে। আমি স্ট্রাকচার একটু আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে স্টার্চ হয়, অসংখ্য আলফা গ্লুকোজ একত্রিত হইয়া স্টার্চ তৈরি করে। আর আরেকটা হলো সেলুলোজ, অসংখ্য বিটা গ্লুকোজ একত্রিত হয়ে আমরা কি উৎপন্ন করে, সেলুলোজ উৎপন্ন করে। এই যে তোমরা স্ট্রাকচার সহকারে, উদাহরণ সহকারে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা এখন এখান থেকে যেই ধরনের প্রশ্নই আসুক তোমরা এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবা। আর যদি এমসিকিউ বা তোমার মেডিকেলে ভর্তির জন্য রেডি হতে চাও তাহলে তোমাকে লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়তে হবে। আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে বলেছি যে ভালো রেজাল্ট করতে হলে, ভালো জায়গায় ভর্তি হতে হলে 2টা কাজ অবশ্যই করতে হবে। আমরা তো তোমাদের শুধুমাত্র পথ দেখিয়ে দেই, লাইন বাই লাইন পড়ানো ক্লাসে সুযোগ নাই, কারণ সময় কম, পড়া অনেক বেশি। তোমরা যেটা না বুঝবে আগামী ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করবে, কোনো শব্দ যদি না বুঝো সেগুলি আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি সেগুলির প্রশ্নের জবাব দিয়ে দিব। আমি প্রত্যেক ক্লাসেই পূর্ববর্তী ক্লাসের উপরে 5-10 মিনিট আলোচনা করি, তারপরে নতুন ক্লাসে যাই। যেমন আজকের যে ক্লাসটা নতুন চ্যাপ্টার আসছে, আমি আগামী ক্লাসে আবার কার্বোহাইড্রেট, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে আবার কার্বোহাইড্রেট সেগুলি প্রশ্নগুলি জবাব দিয়ে তারপরে আমরা চলে যাব নতুন চ্যাপ্টারে, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের কি কি আছে সিলেবাসে আছে, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম, এই কয়েকটা চ্যাপ্টার হলো আমাদের 3য় অধ্যায়ের মধ্যে আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট দেখো, গ্লাইকোসাইডিক বন্ধন। এটা পরীক্ষায় প্রায় আসে যে গ্লাইকোসাইডিক বন্ধন কি, ব্যাখ্যা করো। যেমন কখনো আসে জ্ঞানমূলক আন্ডারস্ট্যান্ডিং, কখনো আছে নলেজ থেকে আসে, কখনো আসে আন্ডারস্ট্যান্ডিং। নলেজ থেকে আসে গ্লাইকোসাইডিক বন্ধন কি, আবার যখন অনুধাবন আসে ব্যাখ্যা করো, তখন তোমাদেরকে চিত্র দিয়ে
উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে যে গ্লাইকোসাইডিক বন্ধন কি, ব্যাখ্যা করো। এই হলো আজকের যে ক্লাস, আমাদের কার্বোহাইড্রেটের উপর বিস্তারিত আলোচনা করলাম। তোমরা আশা করি এই বাসায় গিয়ে বই দেখে লাইন বাই লাইন পড়বে, আমার এই ক্লাস অনুসরণ করবে। এই হলো আজকের ক্লাস। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করেই তোমাদের মঙ্গল কামনা করে আজকের অনলাইন কার্যক্রম শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।